আজ আপনার জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12 সেপ্টেম্বর। তবে তাকে চেনার আরো একটি দিক হলো ছোটদের মজার গল্প বাক্সবদল এবং কিশোরদের চাঁদের পাহাড়। এছাড়াও তার কিছু উপন্যাস পথের পাঁচালী, আরণ্যক, অপরাজিতা প্রভৃতি অধিক জনপ্রিয়। 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছেন বিনায়ক সিং ও দাদা ঠাকুর। আজকের গল্প পাঠে আমি রয়েছি সায়ন্তিকা। শুরু হচ্ছে আরক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোর বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনয় দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতনার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। রাজপুতনার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এর সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমি এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানে গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি। হঠাৎই কি মনে করে জানি না আমি তাকে বললাম, আচ্ছা মিস্টার সিং, আপনি অপদে বোধহয় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। তা দেখেছেন নাকি ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। এই লৌহরে এসে আমাকে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা, বুঝলেন? আমি বললাম, তা কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, তবে তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন। আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ। বলেন কি উন্মাদ? একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া। সে কথা যাকে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় আজ প্রকাশ করছি। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুর দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক ফুর্তি করতে। তার 2-1 জন বন্ধুও ছিল, তাদের আরকে নেশাদের সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি তার 2 বন্ধু খেয়ারের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন সেই 3 ধারা স্রোতে নদীর প্রথম ধারটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপরে ঘোড়া থেকে নেমে হঠাৎই চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্য তাকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে চলে এলেন। বলা বাহুল্য 3 জনের মধ্যে কেউই প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা
অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, কি হে, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙ্গুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকলোচনের অন্তরালে নৃত্য করতে যাবে? কিছুই বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হতে পারে তাদের ওই মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর দিনে কেটে গেল। ওই বড়ি নদীর প্রধান স্রোতধারার ৩ মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারানি পট, অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। ঠাকুরদাদার পূর্বে ঘটনার প্রায় ৩ বছর পরে একদিন ঠিক করলেন যে সেই হ্রদের জলে বালিহাঁস শিকার করতে যাবেন। গভীর রাত্রে বালিহাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলেন রাত্রিকালে নাহার হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন তারা স্পষ্ট করে কিছু বললেন না, এটাই বললেন যে জায়গাটা ভালো নয়। ভৌজি নামে একজন বৃদ্ধ ভিলা আমাদের প্রজা ছিল। সে বলল, কোটা দরবারের নিমক মহলের এক বেনিয়ার সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আরো ছিল ওই নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় দেখেছে হ্রদের উপরে আকাশ হঠাৎই গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেকদিন থেকে স্থানীয় লোকদের মধ্যে ভয় রয়েছে। আমার ঠাকুর দাদা এসব গালগল্প শোনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন শুধুই ফুর্তি, শিকার, হল্লা, হইচই। লোকটিও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবিনি ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুর দাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের? কি জানি হুজুর, তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি নে। তা তুই সঙ্গে থাক না, আমার বকশিস দেব। মাফ করবেন হুজুর, ১০০ রুপিয়া দিলেও রাত কাটাবে কে এই নাহার নিপটের ধারে? প্রাণীর ভয় নেই বুঝি? আমরা ভিল, বাঘের ভয় রাখি নে। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়ে ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো করে জানতেন না। ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে ৪০ মাইল দূরে। তখন তিনি বিলেতের গ্রাম থেকে রওনা হয়ে ৭-৮ মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ এর মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। দেখতে দেখতে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠেছে পূর্বের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আন্ধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। আস্তে আস্তে যতই রাত বাড়ে ততই শীতও বাড়ে। শীতের মুখে বালি হাঁস আসবার সময় হয়েছে, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন?
বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুর দাদার। হাঁসের দল যদি নামে তবেই সে রাত্রে বিপদহীন বলে জানবেন, যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। দেখতে দেখতে রাত্রি ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুর দাদা দুঃসাহসী হলেও এইবারে তার গা ছমছম করলো। তখন তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালিহাঁস নামছে। জ্যোৎস্না পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসলো। জায়গাটা ঠাকুর দাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার চেয়ে বেশি। এত দূর থেকে বন্ধুকে পাল্লা যাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুর দাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, কিংবা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছুই নেই। একদৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণে ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। কি ব্যাপার, এ কিরকম হাঁস? আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কারণ আছে এখনই? তারপর যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি। কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, বা আমাদের বংশের ঘটনা। কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি না বা বানিয়ে বলছি না। অন্তত এতটুকু ভাববেন না। ঠাকুর দাদা দেখলেন সে হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড় হাঁসগুলো। সাধারণ হাঁসের মতো তাদের চালচলন নয়। তারপর দেখলেন সেগুলো হাঁসই নয়, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। পরক্ষণেই সে জীবগুলো জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি এসে পড়ল। ঠাকুর দাদা দেখলেন তারা সত্যই হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পরে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে। রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিয়ে লাগলো। তারপর কতক্ষণ পরে ঠাকুর দাদার আন্দাজ ছিল না, কারণ তখনই ঠাকুর দাদার সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। সেই হাঁসের দল পাখা মেলা অদৃশ্য হয়ে গেল। আমার ঠাকুর দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৌজি তাকে বললেন, কি হুজুর, হাঁস নেমেছিল কাল? ঠাকুর দাদা মিথ্যে বললেন, হ্যাঁ নেমেছিল তো, কিন্তু একটা মারতেও পারিনি। কেন তিনি মিথ্যে বললেন জানেন? কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। রাত্রিকালে ভৌজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয়। কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েকদিন এইরকমই হলো। আমার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিনের শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। আমার ঠাকুর দাদা কি ভেবে আরো নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতারে গিয়ে কোথায় দূরে চলে গেল। পরদিন দুপুরবেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়াই লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে জৈনক জেলে তাকে ভিলেদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিলে ভৌজি ঘাড় নেড়ে বলল, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি।
বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং তার গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে আমাকে বাধা দিয়ে মিস্টার সিং বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশের সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা। বন্যহংসীকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে, না, আকাশপরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৌজি সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে? তখন আমার জন্মই হয়নি।